22শে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর ৭ মে ভারতের বায়ুসেনা পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালায়। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানের সেনাবাহিনী প্রত্যুত্তর দেয়। ভারত-পাক যুদ্ধ শুরু হয়। লিখেছেন মজিবুর রহমান। 22শে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর ৭ মে ভারতের বায়ুসেনা পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালায়। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানের সেনাবাহিনী প্রত্যুত্তর দেয়। ভারত-পাক যুদ্ধ শুরু হয়। ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষিত হয়। যুদ্ধবিরতি নিয়ে অনেকেই সমাজ মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন। আবার যুদ্ধের বিরোধিতা করেও বহু মানুষ পথে নামেন। যুদ্ধবিরোধীরা যুদ্ধবিরতির বিরোধীদের রোষানলে পড়েন। যুদ্ধবিরোধীদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাদের দেশদ্রোহী বলে দেগে দেওয়া হয়। এই ঘটনাক্রমের প্রেক্ষাপটে যুদ্ধ ও দেশপ্রেমের স্বরূপ সন্ধান প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সকল দেশের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের একটি প্রিয় স্লোগান হল, যুদ্ধ নয়, শান্তি চাই। সুস্থ চিন্তাভাবনার মানুষেরা যুদ্ধের জয়গান গাইতে পারেন না। দুই বা ততোধিক দেশের মধ্যে সামরিক সংঘাত কখনো কাম্য নয়, কারণ যুদ্ধ সবসময়ই ধ্বংসাত্মক। যুদ্ধ মানেই সামরিক ও বেসামরিক মানুষের মৃত্যু এবং বিপুল সম্পদহানি। যুদ্ধ বিধ্বস্ত দেশে দেখা দেয় দুর্ভিক্ষ। পুনর্গঠনের জন্য ব্যয় হয় প্রচুর অর্থ। যুদ্ধ নিশ্চিতভাবেই উন্নয়ন বিরোধী। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থান প্রভৃতি জনহিতকর খাতে বরাদ্দ ছাঁটাই করে প্রতিরক্ষা খাতের স্ফীতি ঘটানো হয়। এজন্য আলাপ আলোচনা বা নেগোসিয়েশনের সর্বপ্রকার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরেই কেবলমাত্র সামরিক সংঘর্ষের কথা ভাবা যেতে পারে, তার আগে নয়। অথচ এই মুহূর্তে ভারত-পাক যুদ্ধকে কিছু মানুষ বিনোদনের দৃষ্টিতে দেখছে। যুদ্ধে ভারতের প্রাথমিক সাফল্যে অতি উৎসাহী হয়ে তারা যুদ্ধবিরতির বিরোধিতা করছে। সাংবাদিক বৈঠকে যুদ্ধবিরতির সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করে বিদেশচিব বিক্রম মিশ্রি সপরিবারে সমাজ মাধ্যমের বিশ্রী আক্রমণের শিকার হয়েছেন। ভারতের সংবিধান ও সেনাবাহিনীর সেকুলার চরিত্রের কথা গুরুত্ব সহকারে উল্লেখ করার জন্য স্থলবাহিনী কর্নেল সুফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যামিকা সিং একই রকম কুঠার সম্মুখীন হয়েছেন। মেনস্ট্রিম মিডিয়া সহ সোশ্যাল মিডিয়ায় যুদ্ধোন্মাদনা দেখে বিরক্ত হয়ে প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে বলেছেন, যুদ্ধ নিয়ে রোমান্টিসিজম বন্ধ করুন। এটা বলিউড সিনেমা নয়। বর্তমান সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও যুদ্ধ নিয়ে উল্লাস করতে বারণ করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত প্রোগ্রেস নাটকে যুদ্ধে সন্তানের মৃত্যু এবং সন্তানের শোকে স্বামীর মৃত্যুতে মিসেস মিল্টনকে যুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ মুক্ত হতে দেখা যায়। তিনি তাঁর ভাই প্রফেসর কোরিকে, যিনি যুদ্ধকে আরও ধ্বংসাত্মক করার জন্য বোমা তৈরির ফর্মুলা আবিষ্কারে ব্যস্ত ছিলেন, ছুরি মেরে হত্যা করেন। জর্জ বার্নার্ডস তাঁর আর্মস অ্যান্ড দ্য ম্যানে যুদ্ধকে মহিমান্বিত করার কোনো কারণ দেখেননি। পহেলগাঁওয়ের ঘটনায় নিহত পর্যটক নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী তাঁর স্বামীর মৃত্যুর জন্য কাশ্মীরের মানুষ অথবা মুসলমানদের দায়ী করতে এজন্য তাঁকে সমাজ মাধ্যমে সাংঘাতিক ট্রোল করা হয়েছে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে প্রাণ হারান ক্যাপ্টেন মনদীপ সিং। তখন তাঁর কন্যা গুরুমেহরের বয়স ছিল ২ বছর। ২০১৭ সালে কলেজে পড়াশোনা করার সময় তিনি বলেন, পাকিস্তান আমার বাবাকে হত্যা করেনি, যুদ্ধ তাকে খুন করেছে। এই উপলব্ধি প্রকাশ করার কারণে গুরুমেহরকে হিন্দুত্ববাদীদের ব্যঙ্গবিদ্রূপ, কটূক্তি ও ধর্ষণের হুমকির সম্মুখীন হতে হয়। যারা ভুক্তভোগী যুদ্ধ সম্পর্কে তাদের মনোভাব প্রায় একই। কোনো শহীদ পরিবার, প্রতিপক্ষ রাষ্ট্রের সাধারণ মানুষ অথবা সৈনিকের মৃত্যুর মধ্যে কোনো সান্ত্বনা খুঁজে পায় না। একজন সৈনিককে যতই দেশমাতৃকার বীর সাহসী সন্তান বলে উল্লেখ করা হোক না কেন, পরিবারের কাছে সে একজন আর্নিং মেম্বার মাত্র, সরকারি চাকরিজীবী। মাস্টার, ডাক্তার, উকিল, অফিসার, করণিক হওয়ার সুযোগ ত্যাগ করে কেউ সৈনিক হওয়ার স্বাদ পূরণ করে না। উচ্চবিত্ত বা শিল্পপতিদের পরিবারের সন্তানদের সাধারণত সামরিক বাহিনীর সদস্য হতে দেখা যায় না। কেউই চায় না যুদ্ধে মিসাইল বা মারণাস্ত্রের মুখে পড়তে, ক্যানন ফরার বা কামানের খাদ্য হতে। যে মন্ত্রীশান্ত্রীরা ঠান্ডা ঘরে বসে যুদ্ধ পরিচালনা করেন আর যারা বাড়িতে বসে বোকা বাক্সে যুদ্ধের ধারাবিবরণী শোনেন, তাদেরকে কিন্তু যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষভাবে আঘাত করে না।
তাই তারা দুটি দেশের সামরিক সংঘর্ষকে দুটি দলের টি-20 ক্রিকেট ভাবতে পারেন। দেশপ্রেম, প্যাট্রিয়টিজম, হল নিজের দেশের প্রতি গভীর ভক্তি, ভালোবাসা ও একাত্মতা। দেশপ্রেম নাগরিককে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সর্বোপরি স্বদেশবাসীর প্রতি প্রীতিপূর্ণ আচরণ করতে উদ্বুদ্ধ করে। দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও সাফল্যের জন্য নিজেদের উৎসর্গ করার মানসিক প্রবৃত্তিও দেশপ্রেমের গুরুত্বপূর্ণ অংশ। দেশের আইন মেনে চলা, ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করা, কর প্রদান করাও একজন দেশপ্রেমিকের কর্তব্য। দেশপ্রেম সহনাগরিকের সঙ্গে একটা সংযুক্তিবোধ তৈরি করে। আপৎকালীন পরিস্থিতিতে এই বন্ধন আরও দৃঢ় হয়। অবশ্য দেশপ্রেমের আধিক্য অর্থাৎ জিঙ্গোইজম বা স্বাধীনবাদ এক বিষম বস্তু। অযৌক্তিক আবেগ ক্ষতিকর। দেশ আর দেশের সরকার কিন্তু এক নয়। দেশপ্রেম জন্মগত ব্যাপার, কিন্তু সরকার গঠিত হয় একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। একটি রাষ্ট্রের নাগরিকবৃন্দ প্রায় সকলেই দেশপ্রেমিক, কিন্তু অর্ধেকের বেশি দেশবাসী সরকারের সমর্থক নাও হতে পারে। দেশপ্রেমের প্রদর্শন আর সরকারকে সমর্থন একসাথে নাও ঘটতে পারে। দেশপ্রেমিক নাগরিকবৃন্দ প্রায় সকলেই দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সরকারের প্রতি এই শ্রদ্ধা নাও থাকতে পারে। সরকার বা শাসক দল জোরপূর্বক নাগরিকদের দেশপ্রেম পরীক্ষা বা বিচার করার দায়িত্ব নিলে গোল বাঁধে। দেশপ্রেম প্রদর্শনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। অহিংসার পথে স্বাধীনতা অর্জনের ব্যাপারে আশাবাদী মোহনদাস করমচাঁদ গান্ধী যেমন দেশপ্রেমিক ছিলেন, তেমনি দেশপ্রেমিক ছিলেন সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী ভগৎ সিং। স্বদেশপ্রেমের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন ব্রিটিশ পণ্য বয়কট করার আহ্বান জানান, তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশবাসীর প্রতি তীব্র ভালোবাসা থেকেই সেই বয়কটের বিরোধিতা করেন। বিশিষ্ট মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কি আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির কট্টর সমালোচক। কিন্তু তিনি দেশদ্রোহী নন, বরং আমেরিকার বিবেক বলে পরিচিত। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রে রাষ্ট্রের কাছে নাগরিকদের প্রশ্ন করার পূর্ণ অধিকার আছে। সরকার বা শাসককে প্রশ্নবিদ্ধ করার সঙ্গে দেশপ্রেমের কোনো সংঘাত নেই, বরং দেশের স্বার্থকে উপেক্ষা করে শাসক তার নিজের স্বার্থে দেশকে পরিচালনা করতে চাইলে প্রকৃত দেশপ্রেমিকদের সাথে সরকারের বিরোধ বাধে। সংবিধানে কোথাও যুক্তিবোধকে বিসর্জন দেবার কথা বলা হয়নি। সেই যুক্তিবোধ থেকেই সাম্প্রতিক পহেলগাঁওয়ের জঙ্গিহানার ঘটনাকে দেখা দরকার। জঙ্গি অথবা সন্ত্রাসীবাদীরা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নির্বাচিত প্রতিনিধি নয়, তাই তাদের ধর্মীয় পরিচয়কে হাইলাইট করার কোনো মানে হয় না। ধর্মের উদারতার অংশ জঙ্গিদের দৃষ্টিগোচর হয় না, কিন্তু গোঁড়ামির দিকটা তাদের মনোযোগ আকর্ষণ করে। সন্ত্রাসবাদীরা স্বসম্প্রদায়ের বিশিষ্টজনদের হত্যা করতেও দ্বিধা করে না। যেমন অহিংসার পূজারী মহাত্মা গান্ধী আর তাঁর আততায়ী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য নাথুরাম গোডসে দুজনেই হিন্দু ছিলেন। আফগানিস্তান কিংবা পাকিস্তানের জঙ্গিরা মুসলমান, আর স্বদেশে তারা যাদের মারে তারাও মুসলমান। এজন্যই বলা হয় সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। জঙ্গিরা মৌলবাদী হবে, এতে আশ্চর্যের কিছু নেই। তারা মানুষ মারার সাথে সাথে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করবে, এটাও স্বাভাবিক। কিন্তু তাদের অপকর্মের দায় তারা যে ধর্মের মানুষ সেই ধর্মের বাকি মানুষ